আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড পদ্মা ব্যারেজ প্রকল্প সহ 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে সরকারের ব্যয় হবে প্রায় 36,700 কোটি টাকা। ঈদুল আজহা উপলক্ষে আজ শুরু হয়েছে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিনে দেওয়া হয় 23 মে টিকিট, চলবে 17 মে পর্যন্ত। ফিরতি টিকিট পাওয়া যাবে 21 মে থেকে। আগামী 2 বছর যদি শান্তিপূর্ণ সামাজিক অবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা না যায়, তাহলে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার করা যাবে না, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের। যুক্তরাজ্যের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হৃদযন্ত্রে ব্লক শনাক্ত হওয়ায় সফলভাবে এনজিওপ্লাস্টি ও রিং স্থাপন। বাংলাদেশের শেয়ার বাজারে কমিউনিটি ডেরিভেটিভস এর চাহিদা আগামী 10 বছরেও কমবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি। যেভাবেই হোক যুদ্ধে যুক্তরাষ্ট্রই জিতবে বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নৃশংসতার জন্য মন গড়া অজুহাত তৈরি করছে ওয়াশিংটন, অভিযোগ ইরানের। এবং সৌদি প্রো লিগে আল হিলালের সাথে 1-1 গোলে ড্রয়ে শিরোপা লড়াই দীর্ঘায়িত হলো আল নাসেরের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রায় 36,696 কোটি টাকা ব্যয়ের 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 36,491 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় 205 কোটি টাকা। আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন রয়েছে 3টি, সংশোধিত প্রকল্প 5টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 1টি প্রকল্পের। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি সহ মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ, হাইটেক সিটি 2 এর সহায়ক অবকাঠামো নির্মাণ এবং সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাস পুনর্নির্মাণ প্রকল্প। এছাড়া সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্প, পদ্মা ব্যারেজের প্রথম পর্যায়ে এবং ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। সভায় 50 কোটি টাকার কম ব্যয়ে আরও 2টি প্রকল্প সম্পর্কে একনেকে অবহিত করা হয়। এগুলো হলো ময়মনসিংহ জেলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমান সেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে দেওয়া হয়েছে 23 মে যাত্রার টিকিট, চলবে 27 মে পর্যন্ত। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 21 মে। যাত্রী ভোগান্তি এড়াতে এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। রেল কর্তৃপক্ষ বলছেন, অনলাইনে টিকিট প্রাপ্তি নির্বিঘ্ন করতে এবার আরও আপডেট করা হয়েছে সার্ভার সিস্টেম। পাশাপাশি টিকিট কালোবাজারি রোধে জিরো টলারেন্স থাকবে রেলওয়ের। আরেফিন মাসুদের রিপোর্ট। একটি সময় ছিল যখন নানা ভোগান্তি সহ্য করেও ঈদ যাত্রার টিকিট সংগ্রহ করতে রাত থেকেই এখানে অপেক্ষা করতেন হাজারো মানুষ। এবার ঈদুল আজহাকে সামনে রেখে বুধবার অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে, কিন্তু স্টেশন কাউন্টারের চিত্র আর 10টি দিনের মতোই ছিল স্বাভাবিক। গত কবছরের মতো মানুষের ভোগান্তি কমাতে এবারও শতভাগ অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।
27 মে পর্যন্ত রেলের 5 দিনের ঈদ যাত্রার প্রতিদিনের টিকিট বিক্রি হবে 17 মে পর্যন্ত। আজকে আমরা দিলাম 23 তারিখের টিকিট, 13 তারিখে, 14 তারিখে দিব 24 তারিখের টিকিট, 15 তারিখে দিব 25 তারিখের টিকিট, 16 তারিখে দিব 26 তারিখের টিকিট এবং 17 তারিখে দিব 27 তারিখের টিকিট। সকাল 8টা থেকে শুরু হয় রেলের পশ্চিম অঞ্চলের টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে দুপুর 2টা থেকে। একটি আইডির বিপরীতে সংগ্রহ করা যাবে 4টি টিকিট। আমাদের সকালে যে আমরা পশ্চিম জোনের টিকিট দিচ্ছি, এখানে প্রায় 16,200-এর মতো টিকিট আছে। সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত আপনার 60 লক্ষ হিট পড়েছে এবং সকাল 9টার মধ্যে ওয়েস্ট জোনের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। কালোবাজারি যাতে টিকিট বিক্রি করতে না পারে বা কোনো যোগাই করতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে গোয়েন্দা সংস্থা। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে মানুষ যাতে অনলাইনে টিকিট কাটতে পারেন সে লক্ষ্যে টিকিট কাউন্টারের পাশেই বসানো হয়েছে 4টি ভেন্ডিং মেশিন। রেল কর্তৃপক্ষ বলছে সব মিলিয়ে এবার ঈদযাত্রায় প্রতিদিন 60,000-এরও বেশি যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার টার্গেট রয়েছে রেলওয়ের। কমলাপুর রেল স্টেশন থেকে আরিফিন মাসুদ, বিটিভি নিউজ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আগামী 2 বছর যদি শান্তিপূর্ণ সামাজিক অবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা না যায় তাহলে আওয়ামী লীগের লুটপাটের ফলে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার করা যাবে না। তিনি আজ সকালে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে এ কথা বলেন। ইকবাল ফরহাদের রিপোর্ট। উত্তরা কমিউনিটি সেন্টারে জমায়েত হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি আলেম ওলামারা। গেল রমজান মাসে উত্তরার মুগ্ধ মঞ্চে হয়েছিল ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। গজল, কেরাত, আজান সহ বিভিন্ন ক্ষেত্রে সেরা প্রতিভার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ আয়োজনে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক স্থানীয় সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে অনুষ্ঠানে হাজির হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক। বিএনপি সরকার দেশে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে পেরেছে বলে জানান তথ্যমন্ত্রী। সবার স্বার্থেই সামাজিক স্থিতিশীলতাকে পাহারা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক বিভাজন তৈরি হতে না দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিগত সরকারের লুট করে যাওয়া অর্থনীতির কারণে 30 লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। কোনোভাবেই আমাদের সংসদের গঠনমূলক তর্ক বিতর্ক এবং সমালোচনা তা যেন রাজপথে কেউ নিয়ে আসতে না পারে। আগামী 2 বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি তাহলে ভাঙ্গা অর্থনীতিকে আমরা কিন্তু পুনরুদ্ধার করতে পারবো না। বায়তুল মোকাররমের খতিব বলেন, জাকাত ভিত্তিক অর্থনীতি সমৃদ্ধি আনতে পারে। যতক্ষণ আমি আমার অর্থনীতিকে সুদ মুক্ত না করব, ঘুষ মুক্ত না করব, দুর্নীতি মুক্ত না করব এবং সরকারের সাথে জনগণ সবাই যতক্ষণ সহযোগিতা না করবে, সরকারের ইচ্ছা আছে কিন্তু জনগণ সহযোগিতা করছে না, সিন্ডিকেট করে বসে থাকে, কিভাবে শান্তি আসবে? সবাই অপরাধী। যার যে ত্রুটির কারণে দেশের অর্থনীতি সহ যে কোনো সেক্টরে যেটা সমস্যা হবে সেটার জন্য সবাই আল্লাহর কাছে জবাব দিতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দাড়ি টুপিওয়ালা ধর্মপ্রাণ মানুষরা জঙ্গি সহ নানা অপবাদের শিকার হয়েছেন। কালো সেসব দিন পেরিয়ে সমাজে এখন সবার মর্যাদা সমুন্নত হয়েছে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। দেশে টিকাদান কর্মসূচি জোরদার করার লক্ষ্যে 3,80,000 ডোজ WHO প্রি কোয়ালিফাইড পোলিও ভ্যাকসিন 7 স্ট্রেইন অনুদান হিসেবে দিয়েছে চীন সরকার। সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে এ পোলিও ভ্যাকসিনের ডোজ হস্তান্তর করে চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকায় চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চলমান সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই শক্তিশালী করার পাশাপাশি পোলিও নির্মূল কার্যক্রমকে আরও গতিশীল করবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জুন থেকে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু করা হবে। ভ্যাকসিন পায় নাই
টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটা বাচ্চা মিজেলস টিকা থেকে বাইরে না পড়ে। যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি ব্লক শনাক্ত হওয়ায় জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্ট্রেট স্থাপন করা হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডাক্তার AKM ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে জানিয়েছেন, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল পেপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওপ্লাস্টি করা হয় এবং স্টেন্ট রিং স্থাপন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। গত 9 মে ফলো আপ চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান রাষ্ট্রপতি। 24শে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। সাক্ষ্য গ্রহণ ও সূচনা বক্তব্য 10 জুন। সেই সাথে এই মামলায় পলাতক শামীম ওসমান সহ সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। 2024 সালের 19 ও 21 জুলাই এবং 5 আগস্ট 10 জনকে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন বলছে আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় অভিযোগ গঠনের শুনানি 4 জুন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশন জানিয়েছে পলাতকদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরে ট্রাইব্যুনাল পলাতক হাসান মাহমুদ সহ 17 জনের আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন। আজ সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়নি। ট্রাইব্যুনাল চার্জ গঠনের শুনানির দিন তাকে অবশ্যই হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, টেকসই পরিবেশ বান্ধব ভবিষ্যৎমুখী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে উৎপাদনশীল ও কর্মমুখী মানব সম্পদ তৈরিতে কাজ করছে সরকার। আজ সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট শীর্ষক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কথা বলেছেন। মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন জট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব আব্দুল খালেক এর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মোহাম্মদ মঈনুদ্দিন আল সোহেল এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেন বক্তব্য রাখেন। বাংলাদেশের শেয়ার বাজারে কমিউনিটি ডেরিভেটিভস এর চাহিদা আগামী 10 বছরে কমবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তনভীর গনি। আজ বিকেলে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসি মিলনায়তনে পরিচালনা পর্ষদ ও সিএসি কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, সব জায়গায় আইনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাই বর্তমান সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী করতে আইনগুলোকে ডিরেগুলেট করার চেষ্টা করছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জগুলোকে আরও গতিশীল করার জন্য বর্তমান সরকার কাজ করে যাবে বলে জানান তিনি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান AKM হাবিবুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় সিএসির ব্যবস্থাপনা পরিচালক M সাইফুর রহমান, শেয়ার হোল্ডার পরিচালক শাহজাদা মোহাম্মদ চৌধুরী ও মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম সহ সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী তনভীর গনি চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় GPH ইস্পাত লিমিটেডের অত্যাধুনিক শিল্প কারখানা পরিদর্শন করেন। এ সময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, GPH গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি GPH কারখানা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
আগামী প্রজন্মকে একটি মানবিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে শুধু পুঁথিগত বিদ্যা নয়, বাস্তব জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি আজ সকালে চট্টগ্রামের হাটহাজারীতে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে এ আহ্বান জানান। হাটহাজারী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মানব সম্পদের উন্নয়ন করতে হবে। সেই উন্নয়ন করতে হলে যেমন আমাদেরকে তাদেরকে শিক্ষিত করতে হবে, একইভাবে আমাদেরকে আমাদের আগামী প্রজন্মকে একটি মানবিক প্রজন্ম হিসেবে যেন গড়ে তুলতে পারি, সেই প্রচেষ্টাটা আমাদের করতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে হয়তো সার্টিফিকেট পাওয়া যাবে, কিন্তু যদি বাস্তবে আমরা জ্ঞান অর্জন করতে তাদেরকে উৎসাহিত করতে না পারি, তাহলে আমাদের আগামী প্রজন্মের কেউই আলোকিত ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। তাহলে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে, আমরা যারা আছি, আমাদের সামনে আমাদের ভবিষ্যতের প্রজন্ম আছে, তাদেরকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা না করে তাদেরকে যেন আমরা একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, তাদেরকে যেন আমরা একটা আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, সেদিকে সচেষ্ট হওয়া। এরপর উপজেলা প্রাঙ্গণে হালদা নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় নিবন্ধিত মৎস্যজীবী ও জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন ভূমি প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে মাদকমুক্ত সমাজ গঠনে হাটহাজারী উপজেলা প্রশাসন এদিন আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রী বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি সরকার জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। জাতি, ধর্ম ও দলমত নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। গতরাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেলা কোর্ট হিলে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল হালিম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার, মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী সহ সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোরপূর্বক ক্ষমতায় থাকতে জুলাইয়ে হত্যাকাণ্ড চালিয়েছে। এই বিভক্তি রাজনীতি করতে গিয়ে এবং দখলদারিত্বের রাজনীতি করতে গিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। কিসের জন্য? ক্ষমতায় থাকার জন্য। এই শব্দটাতেই হচ্ছে সমস্যা। আমরা যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি, আজকে থেকে ঠিক 3 মাস আগে আমরা কোনো ক্ষমতায় যাইনি। আমরা জনগণকে সেবা করার খণ্ডকালীন দায়িত্ব জনগণ আমাদের কাছে দিয়েছে। এই মনোবৃত্তি নিয়ে যদি আমরা পথ চলতে পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আবার আমরা যদি সেই পুরনোটাতে ফেরত যাই, নিজের ক্ষমতা কক্ষিগত করতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আগের চেয়ে আরো বেশি অন্ধকারাচ্ছন্ন হবে বলে আমি মনে করি। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান যুদ্ধ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বেজিং সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হয় একটি চুক্তিতে আসব, নয়তো ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এ সময় যেভাবেই হোক যুক্তরাষ্ট্রই এই যুদ্ধে জয়ী হবে বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলমান যুদ্ধবিরতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আরও কিছু সময় তিনি এর ভবিষ্যৎ নিয়ে বিবেচনা করবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধটি হলো একটি গর্বিত জাতি ও পেশাদার মিথ্যাবাদীদের বিরুদ্ধে লড়াই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নৃশংসতার জন্য অজুহাত তৈরি করছে বলে এ সময় বাঘাই অভিযোগ করেন। এদিকে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলির ক্ষয়ক্ষতির হিসাব ছাড়াই ইরান যুদ্ধে শুধুমাত্র অস্ত্র ও সরঞ্জাম বাবদ যুক্তরাষ্ট্রের খরচের পরিমাণ অন্তত $29 বিলিয়ন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই অবস্থায় মার্কিন কংগ্রেসের কাছে আরও $1.5 ট্রিলিয়ন বরাদ্দ চেয়েছেন। তিনি কংগ্রেসকে জানান, বিশ্বের সবচেয়ে কার্যকর সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখতে যুক্তরাষ্ট্রের এই অর্থ প্রয়োজন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান অভিযান এবং বসতি স্থাপনকারীদের হামলায় শিশুদের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, চলমান এই সহিংসতায় শিশুরা এক অসহনীয় মূল্য দিচ্ছে। মঙ্গলবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানান। জেমস এল্ডার জানান, 2026 সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে অন্তত 70 জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর থেকে গড়ে প্রতি সপ্তাহে অন্তত একজন ফিলিস্তিনি শিশু প্রাণ হারাচ্ছে। এর পাশাপাশি গত কয়েক মাসে আরও প্রায় 850 জন শিশু আহত হয়েছে, যাদের অধিকাংশের শরীরে সরাসরি তাজা গুলির ক্ষত পাওয়া গেছে। ইউনিসেফের তথ্য মতে এই মৃত্যুর 93% জন্য ইসরায়েলি বাহিনী দায়ী। সহিংসতার পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃপক্ষের নানাবিধ বিধিনিষেধের কারণে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইউনিসেফ জানিয়েছে, ফিলিস্তিনিদের ঘর বাড়ি উচ্ছেদ, পানির সংযোগ, হামলা এবং যাতায়াতে কড়াকড়ি আরোপের ফলে একটি বড় জনগোষ্ঠী বাস্তুচ্যুত হচ্ছে। চলতি বছরের প্রথম 4 মাসে অন্তত 1100 শিশুসহ 2500 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে, যা গত বছরের মোট বাস্তুচ্যুতির রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এদিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, গত 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথম 25 দিনে গড়ে প্রতিদিন 4টিরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে সংস্থাটি জানায়, এই অল্প সময়ের ব্যবধানে অন্তত 22 জন শিশু প্রাণ হারিয়েছে এবং 89 জন গুরুতর আহত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত 2 মার্চ থেকে লেবাননে নতুন করে সংঘাত শুরুর পর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 200 শিশু নিহত হয়েছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা মোট প্রায় 2900 জনে দাঁড়িয়েছে। সেভ দ্য চিলড্রেনের লেবানন পরিচালক নোরা ইংডাল বলেন, বেসামরিক নাগরিকদের উপর হামলা আসলে বন্ধ হয়নি, বরং ভিন্ন নামে তা অব্যাহত রয়েছে। অনেক এলাকায় বিমান হামলার তীব্রতা আগের চেয়েও বেড়েছে। শিশুদের জীবন রক্ষায় কোনো শর্তহীন এবং স্থায়ী যুদ্ধবিরতির বিকল্প নেই বলে তিনি হুঁশিয়ারি দেন। চীনে সরকারি সফরের উদ্দেশ্যে ওয়াশিংটন ছেড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান সংকট ও বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় ইরান নয়, বাণিজ্যই হবে মূল বিষয়। তবে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি আশা করছেন ইরান প্রসঙ্গে শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই চীন সফর। হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি সাংবাদিকদের জানান, বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্পের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতীকী তাৎপর্য বহন করবে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনে তার সফরটি হবে জমকালো। সফরের অংশ হিসেবে বেইজিংয়ের টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন ও আড়ম্বরপূর্ণ রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন তিনি। এর আগে 2017 সালের পর এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর।
আন্তর্জাতিক অঙ্গনে আবারও শক্ত অবস্থান জানান দিল রাশিয়া। দূরপাল্লার ও পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত এর সফল পরীক্ষা চালিয়েছে দেশটি, যা প্রায় ৩৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা যে কোনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। রাশিয়ার এই নতুন শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে বৈশ্বিক সামরিক ভারসাম্য ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। বিশ্ব রাজনীতিতে নতুন করে শক্তির বার্তা দিল রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম সারমাতের। পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম এই ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী মরণাস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাশিয়ার দাবি সারমাত প্রায় ৩৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। The deployment of launchers with the Sarmat will significantly enhance the combat capabilities of the ground grouping of strategic nuclear forces in ensuring the defeat of targets and solving strategic deterrence tasks. সফল উৎক্ষেপণের পর এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বিশ্বের কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই বর্তমানে সারমাতের সমকক্ষ নয়। পুতিন আরও জানান, চলতি বছরের শেষ নাগাদ এই ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে রুশ সেনাবাহিনীর যুদ্ধকালীন দায়িত্বে যুক্ত করা হবে। তার ভাষায়, রাশিয়ার বিরুদ্ধে হুমকি তৈরির আগে প্রতিপক্ষকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে এই অস্ত্র। We were absolutely compelled to begin thinking very seriously about how to ensure our own strategic security in the face of this entirely new geopolitical reality and the absolute necessity of maintaining a strategic balance of power, a true and lasting parity. সামরিক বিশ্লেষকদের মতে সারমাতের এই পরীক্ষা আন্তর্জাতিক সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছে প্রায় ১২,০০০ কিলোমিটার পাল্লার আইসিবিএম প্রযুক্তি থাকলেও রাশিয়ার দাবি অনুযায়ী সারমাত সেই সীমা বহুগুণ ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার মধ্যেই এমন পরীক্ষা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দীর্ঘ কয়েক বছরের গবেষণা ও একাধিক ধাপের পরীক্ষার পর তৈরি হওয়া সারমাত এখন রাশিয়ার সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ হতে যাচ্ছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। এবারে সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক সত্য জানান। সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির নিরন্তর অপচেষ্টা চালাচ্ছে পরাজিত অপশক্তি। এর মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করতে চায় তারা। সম্প্রতি এমন একটি অপতথ্য নিয়ে কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্ট। ভারতে অবস্থানরত ফ্যাসিস্ট শেখ হাসিনা সম্প্রতি মিডিয়ার সামনে কথা বলছেন এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট অনুসন্ধান করে জানিয়েছে, ভাইরাল হওয়া এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, এমনকি এটি ভারতের কোনো ভিডিও নয়। মূলত ২০২৪ সালে জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার ভিডিও এটি। এই ভিডিওটি নতুনভাবে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, ২৪ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ও বিভ্রান্তকর কন্টেন্ট ছড়ানোর প্রবণতা বাড়ছে।
ইন্টারনেটে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বাংলা ফ্যাক্ট ও ফ্যাক্ট চেকিং এর সাথে দায়িত্ব পালন করছে বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ। সঠিক তথ্য জানতে চোখ রাখুন বিটিভি নিউজের পর্দায়। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। সমন্বিত পদক্ষেপের ফলে চট্টগ্রামে বিগত সময়ের চেয়ে জলাবদ্ধতা কমেছে। সাম্প্রতিক ভারী বর্ষণে সৃষ্ট জলজট একটি দুর্ঘটনা। আগামী বছর শহরকে 70 থেকে 80% জলাবদ্ধতা মুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি আজ বিকেলে টাইগার পাসে নগর ভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। এর আগে চট্টগ্রাম মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের জন্য বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত 19 সদস্য বিশিষ্ট কমিটির প্রথম সভা নগর ভবনে অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে সিটি মেয়র বলেন, রাস্তায় ব্যবসায়ী বেড়ে গেছে, তারা যত্রতত্র বসছে, ময়লা ফেলছে। বর্ষাকে সামনে রেখে যারা এসব করছে তাদের আইনের আওতায় আনতে ম্যাজিস্ট্রেটদের মাঠে নামতে হবে। সিটি মেয়র বলেন, প্লাস্টিক পলিথিন যত্রতত্র ফেলায় তা নালায় এসে পানি প্রবাহে বাধা দিচ্ছে। এজন্য নাগরিক সচেতনতাই মূল চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন সিটি মেয়র। 22 সালে, 23 সালে, ইভেন 24 সালে মেয়র ঘর থেকে বের হতে পারেনি, কিন্তু 25 সালে আপনারা সেই পিকচার দেখেননি। 25 সালে বদ্রহাটে পানি ওঠেনি, মির্জাপুরে পানি ওঠেনি, চকবাজারে পানি ওঠেনি, বাকুলিয়াতে পানি ওঠেনি, বাকুলিয়াতে আগ্রাবাদে পানি ওঠেনি, হালিশহরে পানি, কোনো নিচু এলাকা যেগুলিতে একসময় পানি উঠত 2025 সালে পানি ওঠেনি। এটা একমাত্র এই যে সমন্বিত যে প্রচেষ্টা, এই সমন্বিত প্রচেষ্টার কারণে সেটা সম্ভব হয়েছে। আগামী বর্ষাকালে যাতে গত বর্ষার চাইতেও আপনারা ভালোভাবে থাকতে পারেন। গত বর্ষাতে 50 থেকে 60% ইনশাল্লাহ আমরা জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি। এইবারও ইনশাল্লাহ আমাদের যে কমিটমেন্ট সেটা হচ্ছে 70 থেকে 80% জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম। শেয়ার বাজারের খবর। একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। তবে আজ সার্বিক মূল্যসূচক কমে গেলেও সিএসই 30-এর মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,670.65, যা গতকালের চেয়ে শতকরা 0.08 কম। এছাড়া সিএসই 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,878.63, যা গতকালের চেয়ে শতকরা 0.02 বেশি। আজ 227টি কোম্পানির 85,16,254টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 34,63,71,000 টাকারও বেশি। এর মধ্যে 95টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 105টির কমেছে এবং 27টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 53 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 88 টাকা 90 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা 69 পয়সা, হংকং ডলার 15 টাকা 49 পয়সা, ইউরো 144 টাকা 9 পয়সা, ব্রিটিশ পাউন্ড 166 টাকা 22 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 33 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 396 টাকা 8 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 87 পয়সা, থাই বাত 3 টাকা 74 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 28 পয়সা ও চীনা ইউয়ান 18 টাকা 7 পয়সা। এবার আবহাওয়ার খবর।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 13 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 25 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 4টা 59 মিনিটে, ভাটা সকাল 10টা 58 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 5টা 34 মিনিটে এবং ভাটা রাত 11টা 13 মিনিটে। এই ছিল আজকের সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড পদ্মা ব্যারেজ প্রকল্প সহ 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে সরকারের ব্যয় হবে প্রায় 36,700 কোটি টাকা।